যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে সবকিছুর দাম বাড়ার প্রভাব পড়েছে বাংলাদেশেও। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সাধ্যমতো চেষ্টা করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। দেখছেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে সবকিছুর দাম বেড়েছে, এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার সাধ্যমতো চেষ্টা করছে। গতকাল রাজধানীতে 7 দিনব্যাপী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। শুধু পণ্য উৎপাদন করলে হবে না, রপ্তানি বহুমুখীকরণ সহ দেশের বাজারজাতের পদক্ষেপ নিতে হবে। অর্থনৈতিক অঞ্চলগুলোতে দেশি উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বানও জানান প্রধানমন্ত্রী। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এবারে জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কর্মসংস্থানের পাশাপাশি সামাজিক ক্ষেত্রে অবদানের স্বীকৃতি দেয়া হয়। 3টি ক্যাটাগরিতে পদক দেয়া হয় 7 ব্যক্তিকে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে বেসরকারি খাতকে উন্মুক্ত করার পাশাপাশি তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে গড়ার উদ্যোগ নেয়। এজন্য গতানুগতিক শিক্ষার বাইরেও কর্মযোগ্য শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী জানান, সরকারের নানা উদ্যোগ শুধু জিডিপি নয়, অর্থনৈতিক নানা সূচকেও অবদান রাখছে। যদি না এই ইউক্রেন রাশিয়া যুদ্ধ, স্যাংশন, কাউন্টার স্যাংশন না হতো, আজকে এর কারণেই অনেকটা, তার উপর কোভিড-19 অতিমারি, সমস্ত কাজ বন্ধ, এই ধাক্কাটা আজকে আমাদের উপরে এসে পড়েছে। এর সাথে আবার যুক্ত হয়েছে, আপনারা দেখেছেন যে প্যালেস্টাইন গাজায় কিভাবে ইহুদিরা গণহত্যা চালাচ্ছে, তার এরপর পণ্য পরিবহন, সঞ্চালন, বিদেশের প্রত্যেকটা জিনিসের দাম, যেগুলো আমাদের আমদানি করতে সব কিছুর দাম বেড়েছে, যার একটা প্রভাব আমাদের দেশে পড়ছে, যেটা মূল্যস্ফীতিতে বিরাটভাবে বাধা সৃষ্টি করছে। মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে। যদি এটাকে আমরা আরও নিয়ন্ত্রণ করবার আপ্রাণ চেষ্টা করছি, সেটা একমাত্র করতে পারবো যত আমরা নিজস্ব উৎপাদন বাড়াতে পারবো। প্রধানমন্ত্রী শিল্প খাতকে পরিবেশ বান্ধব করতে তাগিদ দেন। সামান্য টাকা বাঁচাতে গিয়ে কেউ যাতে দেশের সর্বনাশ ডেকে না আনে, সেই পরামর্শ দেন তিনি। আজকের বাংলাদেশ কিন্তু বদলে গেছে, বদলে যাওয়া বাংলাদেশ। অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, ডিজিটাল সিস্টেম, কর্মসংস্থান, প্রতিটি ক্ষেত্রেই কিন্তু ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে। 100টা অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি, সেখানে বিনিয়োগ আমরা চাচ্ছি, কিন্তু আমি শুধু বিদেশি বিনিয়োগ চাই না, আমি দেশি বিনিয়োগ চাই। কিন্তু শিল্প বর্জ্য ব্যবস্থাপনা অবশ্যই সকলকে করতে হবে এবং সেটা মেনে নিতে হবে। সামান্য একটু কেমিক্যাল ব্যবহারের ওই পয়সাটা বাঁচাতে যে দেশের সর্বনাশ, সাথে নিজের সর্বনাশটা কেউ করবেন না, সেটা আমার অনুরোধ থাকবে। উদ্যোক্তাদের সমুদ্র সম্পদের যথাযথ ব্যবহারের উপর জোর দেন প্রধানমন্ত্রী। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মেট্রো রেলের যাত্রীদের ভাড়ার উপর 15% ভ্যাট আরোপের এনবিআর এর সিদ্ধান্ত অগ্রহণযোগ্য ও অযৌক্তিক। এটি বাতিলের ইতিবাচক আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়ে বিএনপি নেতারা মানসিক ট্রমায় ভুগছেন। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। রাজধানী ঢাকার যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে বহুল কাঙ্ক্ষিত মেট্রো রেল। কিন্তু মেট্রোর অতিরিক্ত ভাড়াসহ এনবিআর এর আরোপ করা 15% ভ্যাট নিয়ে আছে নানা সমালোচনাও। ঢাকা মেট্রো রেলের ব্র্যান্ডিং সেমিনারে প্রধান অতিথি হিসাবে যোগ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বক্তব্য রাখেন ঢাকা উত্তরের মেয়র সহ দেশি বিদেশি আমন্ত্রিত অতিথিরা। সেমিনারে বক্তারা সরকারের উন্নয়ন অর্জনের বর্ণনার পাশাপাশি মেট্রো রেলের বিষয়টিও তুলে ধরেন। এই যে ব্যান্ডিং হয়ে যাচ্ছে এলিভেটেড এক্সপ্রেস, ব্যান্ডিং হয়ে যাচ্ছে মেট্রো রেল, ব্যান্ডিং হয়ে যাচ্ছে পাতাল রেল, ব্যান্ডিং হয়ে যাচ্ছে বাংলাদেশ, তাহলে আমাদেরও উচিত এই ব্যান্ডিং করার জন্য আমরা প্রতিজ্ঞা করব, এখন থেকে আমরা কেউ অযথা কোনো হর্ন বাজাবো না। এটি আমাদের জন্য একটি বিরাট বড় একটি ব্যাপার, কারণ স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। এ সময় ওবায়দুল কাদের দাবি করেন, মেট্রো রেলের 15% ভ্যাট আরোপে এনবিআর এর সিদ্ধান্তটি ভুল, এটা বাতিল করা প্রয়োজন। এ সময় ঢাকা মহানগরীকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে শহর থেকে জরাজীর্ণ গাড়িগুলো সরিয়ে নিতে 2 সিটি মেয়রকে পরামর্শ দেন সেতুমন্ত্রী। হঠাৎ করে এখানে 15% ভ্যাটের ঘোষণা, 15% ভ্যাট, ভারতে কি সেটা আছে? ভারতে কোনো ভ্যাট, তাহলে আমরা কেন বলি?
আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয় জানি যে এনবিআর এর এই সিদ্ধান্ত দিস ইজ নট রাইট, দিস ইজ রং ডিসিশন। এটা হয় না, এতে মেট্রো রেলের সুনামটা নিচ্ছে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়ে বিএনপি নেতারা মানসিক ট্রমায় ভুগছেন। 42% যদি ভোট প্রদান করে তাহলে ভোটাররা নির্বাচন প্রত্যাখ্যান করবে কেমন? আসলে বিএনপি এর নেতারা মানসিক ট্রমায় ভুগছে। যা খুশি তাই বলেন, ফিয়েস্টা, এসবের বাস্তবতা নেই। তারা বাস্তবতা থেকে অনেক দূরে অবস্থান করছে। ঢাকা শহর সহ পুরো বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের বিস্ময় বলে মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের আর্থিক অবস্থা ভয়াবহ, রিজার্ভ তলানিতে। বাংলাদেশ ব্যাংক থেকে আবারও ডলার লোপাটের ঘটনা স্পষ্ট হচ্ছে। একের পর এক আর্থিক কেলেঙ্কারির মাধ্যমে ভবিষ্যতের জন্য নিজেদের আখের গোছাচ্ছে সরকারের লোকেরা। ফরিদপুরের মধুখালীতে মন্দিরে আগুন দেওয়ার অভিযোগে পিটিয়ে হত্যা করা দুজনের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দিয়েছে বিএনপি। দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফরিদপুরে মন্দিরে আগুনের ঘটনা সরকারের সাজানো নাটক। নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকার নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে। জনগণের মনোযোগ ভিন্ন খাতে নিতে নিজেদের এজেন্ট দিয়ে নানা ঘটনা ঘটাচ্ছে সরকার। দেশের আর্থিক অবস্থা ভয়াবহ পর্যায়ে পৌঁছে গেছে। অর্থনৈতিক লোপাটের মূল হোতারা আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের লোকজন। উপজেলা নির্বাচনের প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপেও সারা দেশে ভোট বর্জন সফল হবে। বিএনপির ডাকে সাড়া দিয়ে এবারও ডামি নির্বাচন বর্জন করবে ভোটাররা। আপনাদের যে মাফিয়ারা দেশের মানুষের জনগণের পকেট কেটে যে টাকাগুলো নিয়ে আজকে অর্থবিত্তের মালিক হয়ে পৃথিবীর সব জায়গায় তারা বিত্ত বিলাসে মগ্ন রয়েছে, তাদের কথা যেন জনগণ জানতে না পারে, এই কারণেই সাংবাদিকদেরকে বাংলাদেশ ব্যাংকে ঢুকতে দেওয়া হচ্ছে না। ঘটনা তো নিশ্চয়ই ঘটেছে, না হলে ভারতীয় একটি পত্রিকা তারা বিলিয়ন বিলিয়ন ডলার এখান থেকে হ্যাক হয়ে গেছে লিখলো। বাংলাদেশ ব্যাংক একটা স্টেটমেন্ট, বাংলাদেশ ব্যাংকে দেবে, চাকরি করে, সরকারের চাকরি করে, সরকার যা বলবে তাই শুনতে হবে, তারা সেটা দিয়েছে। কিন্তু মূল ঘটনা আড়াল করে কি রাখা যাবে? সাংবাদিকদেরকে ঢুকতে না দিয়ে কি আপনি ওবায়দুল কাদের সাহেব কতদিন আপনি মুখ লুকিয়ে রাখতে পারবেন, এটাকে ঢেকে রাখতে পারবেন? পল্টন থানায় নাশকতার মামলায় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। হাইকোর্ট থেকে নিয়ে আগাম জামিনের মেয়াদ শেষে রবিবার দুপুরে মহানগর দায়রা জজ শামস জগলুল হোসেনের আদালতে হাজির হন। এ সময় ইশরাক হোসেনের আইনজীবী জামিন আবেদন করলে আদালত তা নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে কড়া পুলিশ পাহারায় বিএনপির এই নেতাকে কারাগারে নেয়। পল্টন থানায় 2023 সালের এক মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছিলেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আমরা ধরে নিয়েছি সবগুলো মামলায় আমরা জামিন পাবো, কিন্তু 12টি মামলার মধ্যে একটা মামলা উনি জামিন দেন নাই। মূলত উনি বলতেছেন যে এখানে অন্য কোনো আসামি জামিনে নেই, এই জন্যে লাস্টে উনি বলে উনি আদেশ দিলেন যে ঠিক আছে এই মামলায় উনি জামিন দেন নাই। আর 11টি মামলা উনি বরাবরই জামিন দিয়েছেন। আসলে এই ব্যাপারটা পুরোপুরি আমি মনে করি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই ওনাকে জেল হাজতে প্রেরণ করেছেন। পেশা চিকিৎসা হলেও নেশা পর্বতারোহণ, তাই মাত্র 33 বছর বয়সী বাবর আলীর কাছে হার মেনেছে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টও। পঞ্চম বাংলাদেশি হিসেবে আজ সকালে এভারেস্ট জয় করলেন চট্টগ্রামের সন্তান ডাক্তার বাবর আলী। তবে এখানেই থামছে না তার অভিযান। এভারেস্টের সঙ্গে লাগোয়া পৃথিবীর চতুর্থ শীর্ষ পর্বত লোৎসে জয় করে ফিরতে চান মাতৃভূমিতে। তার এই সাফল্য পরিবারের পাশাপাশি আনন্দে ভাসছে অনেকেই। চট্টগ্রাম থেকে শাহিদা পিয়া রিপোর্ট। 19 মে রবিবার, নেপালের স্থানীয় সময় সকাল 8:30।
পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকা হাতে চট্টগ্রামের সন্তান বাবর আলী আরও একবার বিশ্ব দরবারে বাংলাদেশকে করলেন গর্বিত। বাংলাদেশ থেকে বাবর আলী নেপালের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন গত 1 এপ্রিল। প্রস্তুতিমূলক কাজ শেষ করে 10 এপ্রিল পৌঁছান এভারেস্ট বেজ ক্যাম্পে। 14 মে মাঝরাতে বেজ ক্যাম্প থেকে বাবরের যাত্রা শুরু হয় এভারেস্টের চূড়া অভিমুখে। অবশেষে রবিবার নেপালের সময় সকাল 8:30টায় 29,031 ফুট উচ্চতার মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছে ওড়ান বাংলাদেশের পতাকা। সে 14 তারিখ বেস ক্যাম্প থেকে রওনা দিয়ে ক্যাম্প 2-তে উঠেছিল। এরপর 2 দিন ক্যাম্প 2-তে কাটিয়ে সে পরদিন ক্যাম্প 3-তে যায়। ক্যাম্প 3 পর সে পরদিন ক্যাম্প 4-এ অর্থাৎ সাউথ কলের ওইখানে গিয়ে গতকালকে সন্ধ্যায় দুপুরে পৌঁছায়। এরপর ওইখান থেকে রাতের বেলা রওনা দিয়ে আজকে সকাল 8:30 বাজে সে সামিটে পৌঁছায়। বাবরের ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স পেজে খবরটি প্রকাশের পর আনন্দের ঢল নামে এভারেস্ট জয়ী ডাক্তার বাবর আলীর চট্টগ্রামের হাটহাজারীর বাসায়। ছেলের এমন সাফল্যে গর্বিত বাবরের পরিবারও। আমি ভালো আছি, কোনো চিন্তা করিও না, দোয়া করা, আমি ভালো আছি, এগুলাই বলতো, আর কিছু না, এরকমই বলতো। খুশি সীমা নেই, দুটোটাই একসাথে আছে আর কি। খুশি একদিকে, খুশি একদিকে একটু মানে সংখ্যা মুক্ত হয় নাই আর কি। এটা আমাদের এলাকার একজন সে কৃতি সন্তান, এখানে ডাক্তার, উনিও ডাক্তার হিসেবে আমাদের একটা সৌভাগ্য আর কি। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গটি জয় করতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে 2010 সাল পর্যন্ত। সে বছরের 23 মে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্টের চূড়ায় ওঠেন মুসা ইব্রাহিম। এরপর 2011 ও 2012 সালে এম এ মুহিত ও প্রথম বাংলাদেশি নারী হিসেবে নিশাত মজুমদার এভারেস্ট জয় করেন। এরপর দীর্ঘ 11 বছর পর এভারেস্টের চূড়ায় বাংলাদেশে লাল সবুজ পতাকা ওড়ালেন বাবর আলী। শাহিদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। সাতক্ষীরার শ্যামনগরে টর্নেডোর আঘাতে শতাধিক কাঁচা ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। রবিবার বিকেলে উপজেলার কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী, পূর্ব কৈখালী ও সাপখালী এলাকায় টর্নেডো আঘাত হানে। এ সময় বেশ কিছু গাছও উপড়ে পড়ে, তবে কেউ হতাহত হয়নি। কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম জানান, বিকেল 5টার দিকে হঠাৎ 5 নদীর মোহনার দিকে থেকে প্রচণ্ড বেগে একটি টর্নেডো ধেয়ে আসে। মুহূর্তে এলাকার শতাধিক টিনশেড ও কাঁচা ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে যায়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানকে জানানো হয়। উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাইদ ও মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা চেয়ারম্যান জানান, ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। উপজেলা পরিষদের পক্ষ থেকে দ্রুত ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে। কোরবানি উপলক্ষে প্রাকৃতিক উপায়ে প্রায় 5 লাখ পশু মোটাতাজাকরণ চলছে নাটোরে। জেলায় এবার চাহিদার দ্বিগুণ গরু ছাগল প্রস্তুত করা হচ্ছে, তবে এ কাজে প্রাণী সম্পদ কর্মকর্তাদের সহযোগিতা না পাওয়ার অভিযোগ খামারিদের। নাটোর থেকে কামরুল ইসলামের রিপোর্ট। শাহিওয়াল, রাজস্থানী, নেপালির সাথে দেশি শঙ্কর সহ নানা জাতের পশু মোটাতাজা হচ্ছে নাটোরের বিভিন্ন খামারে। খাওয়ানো হচ্ছে গমের ভুসি, চালের খুদ, খড় আর কাঁচা ঘাস। গমের ভুসি, গুঁড়া, খোল, পালিশ এগুলো দিয়ে আমরা পানির সাথে মিশ্র করে খাওয়াই দিই। বিভিন্ন রকমের ঘাস, খের, পোয়াল, ভুসি এগুলো দিয়ে আমরা খাবার দিই। শাহিওয়াল আছে, হলস্টিন ফ্রিজিয়ান আছে, ব্রাহ্মা ক্রস আছে, নেপালি গির আছে, ইন্ডিয়ান বলদ আছে, উলবাড়ি সার আছে। দেশীয় পদ্ধতিতে ভালো জাতের গরুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। তাদের অভিযোগ, কালেভাদ্র খামারে আসেন না প্রাণী সম্পদ কর্মকর্তারা, নিজেদের চেষ্টায় হিষ্টপুষ্ট করছেন গরু। আপনারা আমাদের গন্তব্যে এসে একটু পরামর্শ তো দিতে পারেন যে গরুগুলো আমরা কিভাবে লালন পালন করতে পারি, কিভাবে সংরক্ষণ করতে পারি, কিন্তু তারা আসে না। যদিও অভিযোগ অস্বীকার করে প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন, গবাদি পশুর উন্নয়নে খামারিদের নিয়মিত প্রশিক্ষণ ও সাহায্য সহযোগিতা করছেন তারা। আমাদের খামারদের সঙ্গে এই গরু ফ্যাটেনিং করার যে প্রক্রিয়া, সেটা আমরা তাদেরকে সাহায্য করে যাচ্ছি এবং আমাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদেরকে ট্রেনিং দিয়ে যাচ্ছি। খামারিরা কিন্তু গরু মোটাতাজাকরণ করার জন্য অনেক সময় কিছু স্টেরয়েড, হরমোন, অ্যান্টিবায়োটিক বা আদার্স কিছু ব্যবহার করে, এইগুলি থেকে তাদেরকে বিরত রাখার জন্য আমরা কিন্তু আমাদের মাঠ পর্যায়ে যে আমাদের যে কর্মীরা আছে তারা কিন্তু কাজ করে যাচ্ছে এবং তাদেরকে সচেতনতামূলক তারা প্রশিক্ষণ দিচ্ছে। কোরবানির সময় এগিয়ে আসার সাথে সাথে স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে যাবে এসব পশু। কামরুল ইসলাম, বাংলা ভিশন, নাটোর।
ইংলিশ প্রিমিয়ার লিগে টানা 4 বার চ্যাম্পিয়ন হয়ে অনন্য রেকর্ড গড়েছেন ম্যানচেস্টার সিটি। ফিল ফোডেনের জোড়া গোলে ওয়েস্ট হাম ইউনাইটেডকে 3-1 গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল। ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডে সুপার সানডেকে রাঙিয়েছে ম্যান সিটি। জিতলে চ্যাম্পিয়ন। নিজেদের হোম ম্যাচে ওয়েস্ট হাম ইউনাইটেডকে পেয়ে জ্বলে ওঠে সিটিজেনরা। মাত্রই আগের দিন ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমের সেরা খেলোয়াড়ের মুকুট জিতেছেন ফিল ফোডেন। সেই প্রেরণায় পরের দিনই ম্যান সিটির নায়ক হলেন ফোডেন। তার 2 গোলে জয় নিশ্চিত হয়েছে। টানা চতুর্থ লিগ শিরোপাও জয় করে ইতিহাস গড়েছে সিটি। 2 মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন ফোডেন। 18 মিনিটে করেন দ্বিতীয় গোল। দলের হয়ে অন্য গোলটি করেন রদ্রি। আর ওয়েস্ট হামের হয়ে একটি গোল করেছেন মোহামেডান কুদুস। মোহামেদ কুদুস 38 ম্যাচে 91 পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সিটি। সমান খেলায় 89 পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে আর্সেনালকে। শেষ রাউন্ডে আর্সেনাল 2-1 গোলে হারিয়েছে এভারটনকে। ক্লাবের হয়ে ইউর্গেন ক্লোপের শেষ ম্যাচে উলভারহ্যাম্পটনকে 2-0 গোলে হারিয়ে 38 ম্যাচে 82 পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে লিভারপুল। 69 পয়েন্ট নিয়ে চতুর্থ হয়ে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ করে নিয়েছে অ্যাস্টন ভিলা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে সবকিছুর দাম বাড়ার প্রভাব পড়েছে বাংলাদেশেও। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সাধ্যমতো চেষ্টা করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।